ওই পাশেই তো আপনার লাশটা পড়ে আছে। তো আমি জাস্ট ওকে দেখার জন্য যে পুলিশের গাড়িটাকে আমি জাস্ট এরকম মাথাটা ঘুরাইছি আমার 5 থেকে 7 হাত হবে এরকম জায়গা থেকে আমার 6টা বুলেট মারছে ওই গাড়ি থেকে? ওই গাড়ি থেকে। আপনার কাছে আসলে জুলাই কি ছিল? কেন আপনার মনে হয়েছিল যে আমি ঘরে না থেকে রাজপথে থাকবো? আমি মূলত জুলাইয়ের 18 তারিখে গুলিবিদ্ধ হই। 18 তারিখ সকাল 11টা থেকে 11:30টার ভিতরে আমি বাসা থেকে বের হই। বের হওয়ার পর আমার আন্দোলন ছিল খুবই কম। আমার আন্দোলন ছিল আমি 11:30টার দিকে বের হয়ে আমি গুলিবিদ্ধ হই 5:30 থেকে 6টার মধ্যে। সেটা প্রথম দিন ছিল? প্রথম দিনই 18 জুলাইতে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর। ওকে। আমাদের সামনে আপনার ওই যে সাদা গাড়িটা আছে পুলিশের, ওই সাদা গাড়িটা আমাদের সামনেই থাকে। তো পরবর্তীতে আপনার হঠাৎ করে আপনার ফ্লাইওভারের দিকে আমি 4টার দিকে আম্মু আমার ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি ওই সময় বলি যে আমি সেলুনে যাবো একটু চুল কাইটা আমি আইসা পড়বো। আমি যে আন্দোলনের আম্মুও জানে না। তো আইসা পড়বো আমার বলে কখন আমি বলি করবেন বলে বলেন নাই? বলি নাই। তো আম্মু জানা আমার আমি বলি 5টার মধ্যে আমি বাসায় এসে পড়বো। আচ্ছা ঠিক আছে। তো আমি 5টার দিকে এই জায়গা থেকে আমি যাত্রাবাড়ির নিচেই ছিলাম। প্রথম দিক থেকে আমি বললাম একটা ফ্রন্ট লাইনে ছিলাম, সামনের দিকেই ছিলাম। তার আগে আপনার 1টা-1:30টার দিকে প্রায় আমার হলো আপনার ওই জায়গার আপনার কাজলারির দিকে আপনার বিজিবিদের সাথে আমাদের অনেক তর্ক বিতর্ক হয়। কারণ বিজিবির ওই সময় আপনার শনিয়ারকার রোডের দিকে ঢুকতে চাইতেছিল, বাট আন্দোলনকারী যারা ছিল তারা আপনার রাস্তার মধ্যে লাঠি বাঁশ এগুলো দিয়ে ব্যারিকেড দেওয়া রাখছিল, যার কারণে বিজিবিদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়। ওই দিন বিজিবিরা কোনো রকম আক্রমণ করেনি কোনো কিছু। তো পরবর্তীতে আপনার 4টার দিকে আমি হঠাৎ করে ফ্লাইওভারের উপরে উঠি। ফ্লাইওভারের উপরে ওঠার ঠিক মাঝামাঝি যাত্রাবাড়ির যে আরেকটা সেটার উপরে ফ্লাইওভারের যে সাইডটা এটার উপরে আমি থাকি। একটু সামনে আগানোর পরে দেখে হলো সাদা কালার একটা ওই যে পুলিশের এপিএস গাড়ি না কি জানি ওইটা। তো ওইটা দেখার পর আমরা বারবার বলি যে আপনারা পিছনের দিকে মুভ করেন, আমরাও আপনাদের আক্রমণ করব না, আপনারাও কোনো গুলি করেন না, আপনারা আপনাদের মতো আপনার পিছনের দিকে মুভ করেন, আমরা সামনের দিকে যাব চাঙ্কারপুলের দিকে। পুলিশের গাড়ি ওই সময় থাইমা আছে। তো কিছুক্ষণ পর এরকম তো কথাবার্তা চলে, ওনাদের থেকে আমরা প্রায় 50 কদম দূরত্ব। তো যাত্রাবাড়ি ফ্লাইওভারটা আপনার 2টা সাইড, আমি এই সাইডের থেকে টপকে আপনার ওই পাশে আসি। ওই পাশে আসার পর হঠাৎ করে একটা স্নাইপারের শটের আওয়াজ শুনি না। আমি যখন তাকানোর পর আমি দেখি যে আমি 40 থেকে 50 সেকেন্ড বড় জোর হবে আমি যে জায়গাটা দাঁড়ানো ছিলাম সেই জায়গায় একজনের মাথার এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়েছে আমার সামনে মগজ সহ আমার সামনেই পড়ে। স্নাইপারের কেমনে বুঝলেন কোন জায়গা থেকে গুলি আসছে এটার কোনো ইয়া নেই। আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভারের সাইড যেটা পুলিশের গাড়ি গেছে বরাবর, আর তাদের কাছে শুধু ছিল আপনার টিয়ার সেলের আর হলো আপনার ছড়া বুলেটের যেটা, কিন্তু ওর মাথায় যে গুলিটা খাই সেটা হলো আপনার টোটালি ফ্লাইওভারের বাইরে থেকে। হইতে পারে কোনো বিল্ডিংয়ের ছাদ হইতে পারে, যেহেতু আপনার ফ্লাইওভারের সাইডটা আপনার মিনিমাম 5 তলা, 4 থেকে 5 তলা উপরে অ্যারাউন্ড মাটি থেকে, তো বিল্ডিংয়ের সাইড ছাড়া এটা পসিবল না। তখন আমি ওইখানে বসে পড়ি। আমরা ওই জায়গায় প্রায় আপনার 30 থেকে অ্যারাউন্ড 30-35 জনের মতো আমরা ওই জায়গার মধ্যে ছিলাম, সবাই বসে পড়ি। তার মধ্যে একটা ছেলে হুট করে দাঁড়া বলে যে আমার বন্ধু কই, নামটা আমার ঠিক খেয়াল নেই, বলছে আমার বন্ধু কই। তাকে দেখে যে ওই ছেলেই পড়ে আছে। তার মধ্যে একটা ছেলে বলে যে আন্দোলনে আসছি এখন আমি ওর মারে গিয়ে আমি কি জবাব দেব, এটা বলে ওই ছেলে ওর সাথে বসে পড়ে। ওর লাশটা পড়ে রয়েছে আর ওর লোকের সামনেই হাঁটু গেড়ে বসে রয়েছে, ওর মুখে কোনো সাউন্ড নেই, চুপচাপ একদম চুপচাপ ওই বসে ছেলেটার মাথার দিকে তাকায় আছে। সাথের যারা আছে ওরা ডাকতেছে যে ওটের দিকে, ওই বসেই রয়েছে তব্দ খায়, ওর আর কোনো সাউন্ড নেই। আমার সম্ভবত আমার যতটা মনে হয় যে 18 জুলাইতে ওই ছেলেটাই প্রথম শহীদ হয়েছিল। এই সাইডের থেকে মাথাটা জাস্ট এই সাইডে মানে ওই পাশেই তো আপনার লাশটা পড়ে আছে। তো আমি জাস্ট ওকে দেখার জন্য যে পুলিশের গাড়িটাকে আমি জাস্ট এরকম মাথাটা ঘুরাইছি আমার 5 থেকে 7 হাত হবে এরকম জায়গা থেকে আমার 6টা বুলেট মারছে ওই গাড়ি থেকে? ওই গাড়ি থেকে, গাড়ির উপর থেকে পুলিশ 6টা বুলেট মারলো। মারার পর আমি ওইখানে বসে রয়েছি, আমি তো 2 চোখ ব্লাইন্ড, আমি আর কিছুই দেখতে পাই না। ওই সময় আমার টোটালি মানে চোখে লাগলো মাথায় লাগলো, আমি নিজেও যাই না আমি কি 6টা বুলেট খাইছি, অরিজিনাল বুলেট খাইছি, স্নাইপিং শট খাইছি, আমি কিচ্ছু যাই না। আমি জাস্ট লাগে এদিকে গালের মধ্যে হাত দিতেছি, হাতের মধ্যে পানি আসে, আমি তো কিছু দেখতেই পারতেছি না, রক্ত ছিল। এটাও আমি জানি না যে রক্ত ছিল না পানি ছিল। তো তারপর কিছুক্ষণ বসে থাকলাম ওইখানে। বসার পর আমি ওই সময় আপনার প্রায় 50 থেকে 60 বারের মতো আমার কালেমা পড়া শেষ। যত দোয়া পারতাম মুখস্থ যত দোয়া ছিল সব আমার পড়া শেষ। আমার মনে হয়েছে যে আমার ওই সময়টার মধ্যে মানে 3 থেকে 4 মিনিট যে সময়টা, ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে আমি মৃত্যুর একবারে ধরতে গেলে মানে আজরাইল আসছে ছুঁয়া চলে গেছে।
কারণ আমি ওই সময় কিছুই যাই না, আমি বাচ্চা আছি না মরে গেছি এটাও আমি যাই না। আমার কাছে মনে হয়েছে যে মানে মরার আগে মানুষ একটা, যেটা শুনছি আর কি, যে মরার আগে মানুষের 2 থেকে 3 মিনিট হলে আপনার জানটা ভিতরে থাকে, রুহুটা ভিতরে থাকে। আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র ওই রুহুটাই মনে হয় আমার মনে হয় এখন সাথে আছে, যার কারণে এটা পড়ছি। পড়ার পর কিছুক্ষণ পর ওইখানে একজন ভাই আসছিল, সম্ভবত মাদ্রাসারই হবে, আমি দেখি নাই। আমি বসে আছি, বসে আসার পর উনি আমার কাঁধে হাত দিস, হাত দিয়ে বলতেছে ভাই উঠেন উঠেন। আমি মনে করছি হয়তো মানে পুলিশ বা কোনো কিছু, আমি ঘাবড়াই গিয়ে আমি বলছি কে কে। পরে আমার বলতেছে যে ভাই আমি আপনার আন্দোলনের সাথী। ওই জায়গা থেকে আমার নিয়ে গেল আপনার কাজলার এদিক দিয়ে ভিতর দিয়ে অনেক ঘুইরা বিভিন্ন জায়গায়, ওই সময় আপনার যাত্রাবাড়ি সাইডটাতে আপনার আওয়ামী লীগের ওরা আড়তের ভিতরে, তারপর কাজলার পাহাড়ের দিকে, যা আমরা সকালের দিকে দেখছি কাজলার পাহাড়, এখানে ওরা 15-20 জন 30 জন এরকম গ্যাং গ্যাং করে ওরা হলো আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে আছে। তো আমার ওই জায়গা থেকে রিক্সা দিয়া ওরা 2 জন আমার ধইরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর পরবর্তীতে ওই জায়গা থেকে আপনার গেলাম রেটিনা আই হসপিটালে, সেখানে গেলাম। যাওয়ার পর তারপর ডাক্তার দেখলো, ডাক্তার দেখা বলতেছে যে আপনার ফ্যামিলি কারো একটা নাম্বার দেন। আমি জাস্ট বলতেছিলাম যে আপনি আমার ইয়া করেন, ওই চোখ তো ব্লার হয়ে রয়েছে, আপনি আমার একটু পানি দিয়ে চোখটা পরিষ্কার করলে আমি দেখতে পাবো। পরবর্তীতে আমার যখন বললো যে নাম্বার দেন, পরে আমি আবার মেজো দুলাভাইয়ের নাম্বার দিলাম। পরে দিয়ে মেজো পয়সা এসে বলতেছে যে কী হয়েছে কী হয়েছে তোর, কী হয়েছে? আমি বললাম আমি কিছু জানি না, তুই ডাক্তারে গিয়েছি গা। তারপরে আপনি দেখতে পেলেন কবে আবার? আমি দেখতে পাইছি আপনার করে যদি আনি 18 জুলাইয়ের পরে 27 জুলাই, 18 জুলাইতে আমি তারপর হলো আপনার চক্ষু বিজ্ঞান হাসপাতালে আসি এই সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিতে। চক্ষু বিজ্ঞান হাসপাতালে 18 জুলাইয়ের পরে ট্রিটমেন্ট, 19 জুলাইতে আমার অপারেশন হয়। 19 জুলাইতে অপারেশন হয় সকালের দিকে অপারেশন হওয়ার পর তারা প্রথম দিকে বলে যে অপারেশন ওটি কইরা আমার ডিসচার্জ দিয়ে দিব। পরবর্তীতে হঠাৎ করে ওই জায়গার মধ্যে একটা কথা আসে যে শেখ হাসিনা আসবে আহতদেরকে দেখতে, কারো যাতে রিলিজ না দেয়, কারণ হলো গিয়ে ভর্তি পেশেন্টদেরকে দেখতে আসবে। তো ওই সময় হাসপাতালগুলোতে আপনার ছিল টোটালি সিন্ডিকেট। আপনার টেস্টের একটা রিপোর্ট করাতে গেলে টাকা দেওয়া লাগতো এক্সট্রা, তারপর সিরিয়াল একটু আগে পিছে করে দেওয়ার জন্য টাকা দেওয়া লাগতো, বেড পাওয়ার জন্য টাকা দেওয়া এমনিতে লাগতো। আন্দোলন কইরা আহত হয়েছেন, এটার জন্য কি কোনো ঝামেলায় পড়তে হয়েছে হসপিটালে? এটার জন্য হসপিটালে ঝামেলায় পড়া হয়েছে, কিছু আওয়ামী লীগ পন্থীয় ডাক্তার ছিল। আমি জানি না আমার চোখের কন্ডিশন কি ছিল। আমি পরবর্তীতে আমি প্রাইভেটের ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট নিই, প্রাইভেটের ডাক্তার দিয়ে আমি ওটি করাই সব কিছু। আমার এই ডান চোখটার আলো ফিরা পাই আমি একমাত্র ধরবো প্রাইভেট এসে ডাক্তারটা, তার জন্য। সে নিজে আমারে বলে যে আমি জানি না তোমার 18-19 জুলাইতে কি ক্ষত হয়েছিল, তুমি কি ট্রিটমেন্ট, তোমার ডাক্তার কেমন ওটি করাইছে সরকারি হাসপাতালে, কিন্তু আমি মনে করি যদি ওই সময়টায় তুমি যদি আমার কাছে আসতা, তাহলে ওই চোখের হয়তো আমি কিছু একটা ইমপ্রুভ করে দিতে পারতাম। প্রথম কন্ডিশন, আপনার মাথায় এখনো গুলি আছে? আমার মাথায় এখনো ছড়া বুলেট 23টা আছে, 24টা ছিল কিছুদিন আগে একটা বের করেছি সিএনএস থেকে। এটা তো আপনার সমস্যা হচ্ছে না? সমস্যা হয়, ব্যথা করে। তারপর আমার কানের দিকে আছে, নাকের দিকে আছে, চোখের দিকে আছে, এই চোখের দিকে একটা আছে, মাথায় আছে অসংখ্য, এগুলো ব্যথা করে। এখন এগুলোর ক্ষেত্রে আপনার ডাক্তার এক কথা বলে দিচ্ছে যতদিন পর্যন্ত আসি ততদিন পর্যন্ত ব্যথা উঠলে ব্যথার ওষুধ খাইতে হইব, নাপা বা অন্যান্য ওষুধ মেডিসিন খাইতে হইব। আর হলো গিয়ে যে সময় ছড়া বুলেটগুলো আর কি হাতের মধ্যে বাঁচবে, আঙ্গুলের মধ্যে বাঁচবে, এগুলা যদি সম্ভব হয় আমি বাইর করে ফেলাই। তো ওই হিসাবে আমার টোটাল আপনার মুখে ছিল 32টার মতো, চোখে টোখে সব মিলে 32টা ছিল। 32টা আর কি আমরা ছোটো জারটা মারছে, 150-200টা মারে নেই। 150-200টা মারলে হয়তো আমার অবস্থা খোকনচন্দ্র বর্মনের মতো হইতো, মাথার মুখমণ্ডল উড়ে যেত, শুধুমাত্র মনে করেন এতটুকু হয়তো, মানে ওর যেরকম আর কি অবস্থা সেরকম অবস্থা হইতো।